আসসালামু আলাইকুম। আজ আমরা আমাদের সোর্স থেকে এমন একটা ভূরাজনৈতিক তত্ত্ব নিয়ে কথা বলতে যাচ্ছি যা আধুনিক যুদ্ধের এক ভয়ঙ্কর প্যারাডক্স বা বিরোধাভাসকে তুলে ধরে। কথাটা শুনেই চমকে ওঠার মতো, তাই না? এই দাবিটি করেছেন এয়ার ক্যাম্পেইন বা বিমান হামলা বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি পুরো বিষয়টাকে আর 10টা যুদ্ধের মতো জয় পরাজয়ের লড়াই হিসেবে দেখছেন না, বরং এটাকে একটা অদৃশ্য ফাঁদ হিসেবে বর্ণনা করছেন। কিন্তু প্রশ্ন হল, একটা যুদ্ধ ঠিকমতো শুরু হওয়ার আগেই হেরে যাওয়া এটা কিভাবে সম্ভব? এর উত্তর পেতে হলে আমাদের সোর্সের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে যে ধারণাটা রয়েছে সেটা বুঝতে হবে। চলুন সেই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। এই পুরো ধারণার কেন্দ্রবিন্দুতে আছে একটা তত্ত্ব, যার নাম স্মার্ট বম্ব ট্র্যাপ। আর এই তত্ত্বটা ব্যাখ্যা করেছেন প্রফেসর রবার্ট পেপ। তিনি এমন একজন বিশেষজ্ঞ যিনি প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বড় এয়ার ক্যাম্পেইন নিয়ে গবেষণা করেছেন। তো তার বিশ্লেষণ আমাদের এই সংঘাতকে একটা সম্পূর্ণ নতুন চোখে দেখতে সাহায্য করবে। দেখুন, এটা একটা শক্তিশালী কিন্তু বেশ বিভ্রান্তিকর একটা ধারণা। আমাদের সোর্স বলছে যে এই ফাঁদটা মূলত দুটো ধাপে কাজ করে। এই প্রক্রিয়াটা আসলে কি করে? এটা যে উদ্দেশ্যে করা হয় তার ঠিক উল্টো ফল দেয়। মানে নিয়ন্ত্রণ পাওয়ার বদলে আক্রমণকারী আসলে নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। ঠিক যেমনটা আমরা ভিয়েতনামের যুদ্ধে দেখেছিলাম, যেখানে প্রযুক্তিগত শক্তি অনেক বেশি থাকলেও রাজনৈতিক বাস্তবতা খেলাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছিল। তো যখন একটা দেশের ভেতরে জাতীয়তাবাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় তখন কি হয়? তখন ইনিশিয়েটিভ বা উদ্যোগটা নাটকীয়ভাবে আক্রমণকারীর হাত থেকে বেরিয়ে যায়। চলুন দেখি এই উত্তেজনার গতিপথ আমাদের ঠিক কোথায় নিয়ে যায়। আর এটাই হলো ফাঁদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আক্রমণকারী তার সমস্ত প্রযুক্তিগত ক্ষমতা থাকা সত্ত্বেও আর চালকের আসনে থাকে না। পরিস্থিতি কোন দিকে যাবে তার নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে চলে যেতে শুরু করে। বিশেষজ্ঞের মতে এই পর্যায়ে এসে আক্রমণকারী একটা উভয় সংকটে পড়ে যায়। তাদের সামনে তখন শুধু খারাপ বিকল্পগুলোই খোলা থাকে। কিন্তু এই সংকট থেকে বের হওয়ার কি কোনো সহজ পথ আছে? কিন্তু আমাদের সোর্স বলছে এই একাডেমিক তত্ত্বের বাইরেও আরও গভীর কিছু উদ্দেশ্য এখানে কাজ করছে। চলুন সেই দিকটা দেখা যাক। সোর্সের বক্তব্যটা পুরোপুরি বুঝতে হলে যিনি এটা ব্যাখ্যা করছেন তার নিজের বিশ্লেষণটাও আমাদের জানা দরকার, কারণ তার দৃষ্টিকোণ আমাদের এই সংঘাতের পর্দার আড়ালের কারণগুলো বুঝতে সাহায্য করতে পারে। এখানে দেখুন, একদিকে দেখানো হচ্ছে একটা আনুষ্ঠানিক লক্ষ্য, অর্থাৎ সরকার পরিবর্তন। কিন্তু সোর্সের দাবি আসল লক্ষ্যটা একেবারেই ভিন্ন। সেটা হলো আঞ্চলিক ক্ষমতার জন্য একটা ব্যর্থ রাষ্ট্র তৈরি করা। এই দুটো লক্ষ্যের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। সোর্সের উপস্থাপক তার এই দাবিকে সমর্থন করতে আরও কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। যেমন তিনি বলছেন যে এই সংঘাতের শুরুটা হয়েছে ব্ল্যাকমেইলের মাধ্যমে। মিডিয়া বেসামরিক হতাহতের খবর ইচ্ছে করে চাপা দিচ্ছে, আর আন্তর্জাতিক আইন এখন জোর যার মুল্লুক তার নীতিতে চলছে। তো এই ফাঁদ আর এই ধরনের অভিযোগগুলো মিলিয়ে দেখলে সোর্স ভবিষ্যতের যে ছবিটা আঁকছে সেটা বেশ উদ্বেগজনক। সোর্সের মতে এই উত্তেজনার প্রভাব কিন্তু ইতিমধ্যেই ছড়াতে শুরু করেছে এবং এর পরিণতি হতে পারে বিশ্বব্যাপী। মিত্রদের ঘাঁটিতে হামলা থেকে শুরু করে হরমোজ প্রণালীতে তেল সরবরাহে বাধা, এমনকি বৈশ্বিক অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগার আশঙ্কাও রয়েছে। এর মধ্যে সবচেয়ে শকিং তথ্যটা আসছে একটা বেটিং মার্কেট থেকে। সোর্স বলছে সেই মার্কেটের পূর্বাভাস অনুযায়ী এই গ্রীষ্মের আগেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা 22%। চিন্তা করা যায়। এই ভয়ঙ্কর সম্ভাবনার ব্যাপারটা আরও স্পষ্ট হয় যখন আমরা সোর্সে উল্লেখিত প্রেসিডেন্টের একটি বক্তব্য দেখি। তিনি বলছেন, ইরান যদি পাল্টা আঘাত করে তবে এমন শক্তি দিয়ে জবাব দেয়া হবে যা আগে কেউ কখনো দেখেনি। তাহলে মূল বিষয়টা দাঁড়াচ্ছে এই এসক্যালেশন ট্র্যাপ বা উত্তেজনার ফাঁদটা কিন্তু জয় পরাজয় চিরাচরিত সংজ্ঞাকেই পুরোপুরি বদলে দিচ্ছে। তাহলে প্রশ্নটা হলো, এমন একটা ফাঁদে পড়ার পর আদৌ কি কোনো ভালো পথ খোলা থাকে? সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।